আচ্ছা, আগের দিন আমরা ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছিলাম, জীবনের বিজ্ঞান। সেখানে জীবন কি, তার বৈশিষ্ট্য কি, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কি, হটস্পট কি, এইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিস্টোন প্রজাতি অবধি পড়েছিলাম। আজকে এর পরবর্তী অংশটুকু আমরা শেষ করব। তাহলে আমাদের ফার্স্ট ইউনিটের প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে, যদি আমাদের হাতে সময় থাকে, তারপর আমরা সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স এই চ্যাপ্টারটাতে ঢুকে পড়ব এবং যতটা আজকে সময় থাকে পড়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে, এরা জীব সংরক্ষণের জন্য একটা তালিকা তৈরি করে, যাতে কোন প্রজাতির প্রাণী ঠিক কতটা রিস্কে রয়েছে, রিস্কে আদপেও আছে কি নেই, বা তার দেখভালের জন্য, তাকে সংরক্ষণ করার জন্য কতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেটা নির্ধারণ করে। সে হচ্ছে IUCN, এবং তার জন্য একটা রেড লিস্ট তৈরি করে, তারা একটা বুক তৈরি করে। এই লিস্টটা যে বুকে পাবলিশ করা হয়, সেই বুকটা হচ্ছে রেড ডেটা বুক, ঠিক আছে। এবার এই IUCN এর লিস্ট অনুযায়ী বিভিন্ন জীব এবং প্রাণীদের তারা কতগুলো ভাগে ভাগ করে এবং তাদেরকে কতগুলো মার্কিং এ ফেলে। যেরকম কাউকে বলছে এক্সটিংক্ট, কাউকে বলবে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, কাউকে বলবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এক্সটিংক্টে যারা বিলুপ্তি হয়ে গেছে আর তারা পৃথিবীর বুকে নেই, সেটা হচ্ছে এক্সটিংক্ট। এক্সটিংক্ট ইন ওয়াইল্ড কাদের বলবো? প্রাকৃতিক পরিবেশে যাদের মুক্তভাবে পাওয়া সম্ভব নয়, হয়তো একটা বা দুটো প্রজাতি রয়েছে এবং নেক্সট 20 বছরের মধ্যে তারা অবশ্যই অবলুপ্ত হয়ে যাবে, সেগুলো হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড বলবো। নেক্সট, চরম বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। মানে দেখা যাবে যে প্রজাতিগুলো আগামী 3-4টে প্রজাতির পর আর বেঁচে থাকবে না, হ্যাঁ, বা তার 80% বিলুপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবেশের তারতম্যের জন্য বা বনাঞ্চল কেটে নেওয়ার জন্য, সেগুলো হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ঠিক আছে। যেরকম জাভার গন্ডার, হ্যাঁ, বারবেরিস নিলগ্রিয়েন্সিস নামক উদ্ভিদ, এগুলো হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। হ্যাঁ, তারপর হচ্ছে বিপন্ন বা এন্ডেঞ্জার্ড, যেগুলোর অত্যন্ত দ্রুত হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা ঠিকঠাক করে বনাঞ্চল সংরক্ষণ না করি, সেগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড। যেমন নীলগিরি ল্যাঙ্গুর, তোমাদের একটু আগে বললাম, ঠিক আছে। লায়নটেল ম্যাকাক, মাস্ক হরিণ, হ্যাঁ, মাস্ক হরিণ তোমরা জানো, এই মাস্ক হরিণ থেকে এক ধরনের সুগন্ধি নিঃসরণ করা হয়। নেক্সট হচ্ছে ভালনারেবল বা সংকটাপন্ন, হ্যাঁ, যাদের দেখা যাচ্ছে অত্যন্ত তাড়াতাড়ি প্রজাতি বিলুপ্তি হচ্ছে এবং নেক্সট 10 বছরের মধ্যে এইভাবে চললে তাদের 50% প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। যেরকম হামবোল্ট পেঙ্গুইন, ঠিক আছে, নিকোবর লং টেইলড ম্যাকাক, এরা হচ্ছে ভালনারেবল এর মধ্যে পড়ছে, প্রায় বিপদগ্রস্ত, মানে কিছুটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, ঠিক আছে, যাদের ভবিষ্যতে আস্তে আস্তে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম জাগুয়ার, হ্যাঁ, যাদের মানে অতটা চাপ নেই, আপাতত নিরাপদ। যেরকম হচ্ছে কৃষ্ণসার মৃগ বা ব্ল্যাকবাক অ্যান্টিলোপ। জানো, এই ঘটনাটা নিয়ে আমাদের একজন বিখ্যাত অভিনেতা ভীষণভাবে একটা ব্ল্যাকবাককে শিকার করার জন্য, মানে গাড়িতে কোনো কারণে ধাক্কা লেগেছিল বা কি একটি ঘটনা ঘটেছিল, তার জন্য নানা রকম আইন প্রয়োগ হয়েছে এবং সে পানিশমেন্টও পেয়েছে। তারপর হচ্ছে ডেটা ডেফিসিয়েন্ট, এমন অনেক কিছু প্রাণী আছে বা উপপ্রজাতি আছে, তারা হয়তো বনাঞ্চলে তাদেরকে ট্রেস করাই ভীষণ কঠিন, এমন ভাবে তারা লুকিয়ে থাকে বা এমন ভাবে অবস্থান করে
বা ঠিক করে তাদের বাসস্থান কি এখনো বলা সম্ভব না। তো তাদের তথ্য কিন্তু অনেক সময় বিজ্ঞানীদের কাছে থাকে না, সেগুলো হচ্ছে ডেটা ডেফিসিয়েন্ট। ঠিক আছে, আর হচ্ছে অপরীক্ষিত বা মূল্যায়ন হয়নি বা নন ইভালুয়েটেড। ঠিক আছে, মানে এখনো ঠিকঠাক করে গোষ্ঠীভুক্ত করা সম্ভব না। যেমন হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা, ফ্লোরিডার কালো ভাল্লুক। ঠিক আছে, এদেরকে এখনো ঠিকভাবে তাদের প্রজাতি, তাদের সংখ্যা কি, এগুলো তারা যে অঞ্চলে বসবাস করে সেখানে সায়েন্টিস্টদের পৌঁছে তাদের সমস্ত ডেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ। তো বুঝতেই পারছো আমাদের জীববৈচিত্র্য যত পরিমাণে পপুলেশন বাড়ছে পৃথিবীর বুকে, মানুষের চাহিদা যত বাড়ছে, তত জীববৈচিত্র্য কিন্তু আস্তে আস্তে ভীষণভাবে একটা বিপদের সম্মুখীন হচ্ছে। সমস্ত প্রাণী জগৎ, সমস্ত উদ্ভিদ জগৎ এক সাংঘাতিক বিপদের সম্মুখীন। তো জীববৈচিত্র্যের সংরক্ষণ যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের যে ফুড চেইন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং সেটা উল্টে আমাদেরই কিন্তু ক্ষতি করবে। যেরকম আমাদের মানে শক্তির ভান্ডার যদি আমরা সূর্যকে ভাবি, তাহলে মেন আমাদের খাদ্য স্টোর থাকছে কিন্তু বনাঞ্চলের এই সমস্ত উদ্ভিদ প্রজাতির মধ্যে শক্তি স্টোর থাকছে। সুতরাং জীববৈচিত্র্যকে নষ্ট করা মানে কিন্তু নিজেদেরই ক্ষতি করা। এবার জীববৈচিত্র্যের সংরক্ষণকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, ইনসিটু সংরক্ষণ কি? ইনসিটু হচ্ছে যেখানে প্রাণীটি বা উদ্ভিদটি রয়েছে সেখানেই যদি তাকে সংরক্ষণ করা হয়, মানে জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশেই যদি সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, ইনসিটু সংরক্ষণ তোমার জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত অঞ্চল, বনাঞ্চল এবং পবিত্র বনবীথি, পবিত্র হ্রদ ইত্যাদি উপায়ে এদেরকে তাদের নিজেদের স্পেসে, তাদের নিজেদের জায়গায় সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, এবার আমরা দেখি যে এই যে ভাগগুলো করা হয়েছে, জাতীয় উদ্যান, হ্যাঁ, বা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কি? যেটা সরকারের অধিগৃহীত এবং বনজ প্রাণী, বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এখানে কোন রকম শিকার বা চাষ করা একদম বেআইনি, ইভেন একটা পাতা ছেড়াও বেআইনি, প্রচন্ড স্ট্রিক্ট। সেই অঞ্চলটা হচ্ছে তোমার জাতীয় উদ্যান। যেরকম হচ্ছে বান্ধবগড়, করবেট ন্যাশনাল আমাদের পশ্চিমবঙ্গে, যেরকম গরুমারা, জলদাপাড়া। ঠিক আছে, কাজিরাঙ্গা আসামে, মানে তারপর হচ্ছে পেরিয়ার কেরল, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক, এইগুলো হচ্ছে সব জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য। এখানেও কিন্তু বন্যপ্রাণী, বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু এখানে শিকার করাও নিষিদ্ধ, কিন্তু অনুমতি সাপেক্ষে, পারমিশন নিয়ে এখানে নানা রকম রিসার্চ ওয়ার্ক এবং কিছু অঞ্চলে চাষ, যে অঞ্চলে ওয়াইল্ড অ্যানিমালস আসে না বা সেইভাবে সেই অঞ্চলটা যাতে বনাঞ্চলকে কোনোভাবে ক্ষতি না করে, কোর বনাঞ্চলকে কোনোভাবে ক্ষতি না করে, সেভাবে কিছুটা চাষাবাদের পারমিশনও দেওয়া হয়। যেরকম গির, পালামৌ, ঝাড়খণ্ডে, হ্যাঁ, এইগুলো হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, আর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সেই অঞ্চলটা, এখানে একটা ফরেস্টকে যদি আমরা কোর মানে মধ্যবর্তী যে অংশে ম্যাক্সিমাম প্রাণী বা ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি রয়েছে, তারপর হচ্ছে বাফার, মানে কেন্দ্রের চারিপাশের অঞ্চলটা হচ্ছে বাফার জোন।
হ্যাঁ, তার চারপাশের অঞ্চল হচ্ছে ট্রানজিশন অঞ্চল। এই ট্রানজিশন অঞ্চলে মানুষেরা বা যারা ঘুরতে যাচ্ছে তাদের প্রবেশাধিকার রয়েছে, বা কিছু কিছু অঞ্চলে নিজেরাও গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে। বাফার অঞ্চল কি? অনুমতি সাপেক্ষে তবেই প্রবেশ করতে পারবে, বা অনুমতি সাপেক্ষে কেউ যদি বাফার অঞ্চলে গিয়ে কিছুক্ষণ স্টে করতে চায় বা থাকতে চায়, সেটা অনুমতি সাপেক্ষে হবে। আর কোর অঞ্চল কি? এখানে কোনোভাবেই মানুষের আইন, মানে মানুষের প্রবেশের কোনো আইন নেই, মানুষের প্রবেশ একদম নিষিদ্ধ, সেটা হচ্ছে কোর অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সব সময় পড়ে রাখবে যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই তিনটের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও পবিত্র বনবিথি, পবিত্র হ্রদ, এইগুলো হচ্ছে কিছু জায়গায় এই বন বা জলজ প্রাণী সংরক্ষণকে মানুষেরা একটা পবিত্র কাজ বলে মনে করে, এবং বিভিন্ন অঞ্চলের মানুষেরা এদেরকে সংরক্ষণ করে। যেরকম সিকিমে একটি লেক রয়েছে, সেই লেকে যদি তোমরা গিয়ে থাকো, দেখবে লেকটির নাম হচ্ছে খেচিও পালরি বা খেচিপেরি বলে ওখানকার লোকেরা। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির মানে মাছ রয়েছে, এবং বড় বড় মাছ। ওখানে মাছ কেউ শিকারই করে না, শিকার করার চেষ্টাই করে না ওখানকার লোকেরা, কারণ ওই অঞ্চলকে ওরা পবিত্র স্থান বলে মনে করে। আচ্ছা, এবার পড়ে যাচ্ছে এক্সিটু সংরক্ষণ। এক্সিটু কি? নিজস্ব পরিবেশের বাইরে এনে যদি সংরক্ষণ করা হয় তাহলে সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। সেটা কি কি হতে পারে? জিন ব্যাংক হতে পারে, অ্যাকোয়ারিয়াম বা চিড়িয়াখানা হতে পারে। চিড়িয়াখানায় বাইরের প্রাণী এনে রাখা হচ্ছে, তাদের চিকিৎসা করা হচ্ছে, প্রয়োজনে আবার তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর্বোরেটাম এবং বোটানিক্যাল গার্ডেন্স। বোটানিক্যাল গার্ডেন্সে কি হয়? বিভিন্ন ইম্পর্টেন্ট পৃথিবীর বুকে অবলুপ্ত হতে চলেছে বিভিন্ন ভেষজ উদ্ভিদ। হ্যাঁ, তোমরা জানো শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের কথা। তো এখানে সেই ইম্পর্টেন্ট উদ্ভিদগুলোকে এবং পৃথিবীর প্রায় যত রকম উদ্ভিদ আছে, ভ্যারাইটির উদ্ভিদ সংরক্ষণ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন্সের মধ্যে হয়। আর প্রাণীদের সংরক্ষণ করলে সেটা আমরা বলি হচ্ছে জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা। জিন ব্যাংকে স্পার্ম হোক, মানে শুক্রাণু, ডিম্বাণু, কোনো বীজ হোক বা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের জিন হোক, তাদের যে সংরক্ষণ, তাদের যে কালচার করা হয় নির্দিষ্ট উষ্ণতায়, একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে, একটা কালচার মিডিয়াম তৈরি করে, সেটা হচ্ছে জিন ব্যাংকের মাধ্যমে হয়। ক্রায়োপ্রিজার্ভেশন হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে ভ্রূণ বা কাণ্ডের অগ্রভাগ, কিছু কলা, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, এগুলোকে সংরক্ষণ করা হয়। কেন? ধরো কোনো উদ্ভিদ সম্পর্কে গবেষণা করা হবে, যে অন্য একটা টেম্পারেচারে সেই উদ্ভিদটাকে গ্রো করানোর চেষ্টা করা হবে, তাহলে আমাদের অন্য কোনো একটা জায়গায় একটা কালচার মিডিয়ামে সেই উদ্ভিদটাকে বাড়াতে হবে। তার উদ্ভিদের যদি ভ্রূণাগ্র নেওয়া হয় বা কাণ্ডের অগ্রভাগ নেওয়া হয়, তাহলে সেই কাণ্ডের অগ্রভাগে কয়েকটা মাত্র কোষ রয়েছে বা একটা কলা, সেটাকে একটা কালচার মিডিয়ামে গ্রো করানো হবে বা বাড়ানো হবে। তাহলে আমরা একটা প্ল্যান্টলেট পেয়ে যাব, মানে ছোট একটা মানে উদ্ভিদের অংশ একটা আমরা পেয়ে যাব, এবং সেটা থেকে আমরা ওই উদ্ভিদটা তৈরি করে নিতে পারবো। এই কারণে ক্রায়োপ্রিজার্ভেশনের প্রয়োজন। এরপর হচ্ছে আমাদের এই যে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য কিছু অর্গানাইজেশন আছে, যেরকম বলেছিলাম IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।
এটা 1948 সালে প্রথম স্থাপিত হয়। হ্যাঁ, IUCN এর কাজ কি, এরা 3টে স্তরে কাজ করে। বিভিন্ন সায়েন্টিফিক আলোচনা করা, বিভিন্ন অঞ্চলের মধ্যে দেশব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করা, ওয়ার্ল্ডের বিভিন্ন সেক্টরে যে বায়োডাইভার্সিটি রয়েছে সেইগুলোর ওপর ফোকাস করা, কোথাকার ডাইভার্সিটি কোথায় প্রাণীগুলোর এন্ডেঞ্জার্ড হচ্ছে, কোথায় তারা থ্রেটেন্ড হচ্ছে সেইগুলো দেখা, এবং বিভিন্ন তাদের আন্ডারে বিভিন্ন অর্গানাইজেশন আছে এবং সেখানে মানে প্রচুর লোক নিযুক্ত এবং অনেক স্বেচ্ছাসেবীও কাজ করে। তারা সবাই মিলে একটা মোটামুটি আন্তর্জাতিক মানের একটা কর্মশালার আয়োজন করে। নেক্সট হচ্ছে WWF। দেখো, প্রত্যেকের একটা করে তাদের একটা লোগো রয়েছে। WWF এ এখানে দেখো রেডমান্ডার ছবি রয়েছে। WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটা কিন্তু একটা বেসরকারি সংস্থা, ঠিক আছে। এরাও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন গবেষণা এইসবে কাজ করে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে এরা বিভিন্ন ফান্ড তুলে তারপর কাজটা চালায়। সাইটস কনজারভেশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়ার্ল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। এটা IUCN এর ওয়াশিংটন কনভেনশনে 1963 সালের সিদ্ধান্ত অনুসারে গঠিত হয়, কিন্তু 1975 সাল থেকে এরা প্রথম কাজ শুরু করে, ঠিক আছে। এরা কি করে, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন আমদানি রপ্তানি কি হবে সেগুলোর ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। যেরকম ধরো, কোনো একটা অঞ্চলের একটা জীববৈচিত্র্য আছে, সেখান থেকে যদি কোনো প্রাণী তুলে আমরা আমাদের এখানকার জীববৈচিত্র্যের মধ্যে ফেলে দিই, তাহলে আমাদের এখানকার জীববৈচিত্র্য বিপন্ন হবে এবং তাদের এবং অন্য প্রাণীটিও ভালো থাকতে পারবে, এর কোনো মানে নেই। নেক্সট হচ্ছে ট্রাফিক। এই সংস্থাটি WWF আর IUCN এর সহযোগী সংস্থা। এটা 1976 এর কাজ শুরু করে। এর কাজ হচ্ছে, ধরো দুটো দেশের মধ্যে মানে উদ্ভিজ্জ এবং প্রাণীজ বাণিজ্য নিয়ন্ত্রণ। ধরো কোনো একটা উচ্চ ফলনশীল ধান সেটা এই দেশে আনা হবে কি হবে না, সেটা চাষাবাদ করা হবে কি হবে না, বা কোনো মানে প্রাণীর বাণিজ্য হচ্ছে, যে ধরো হোয়াইট লেগ হর্ন এরকম ধরনের কোনো মুরগি আমাদের দেশে আনা হবে কি হবে না। এটাতে আমাদের দেশের অর্থনীতির দিকেও যেরকম নজর দেওয়া হবে, সেরকম এখানকার ইকোসিস্টেমের ওপরও নজর দেওয়া হবে, কতটা তাদের পারমিশন দেওয়া হবে না দেওয়া হবে, এইগুলো সমস্ত কিছু নির্ধারণ করা হচ্ছে ট্রাফিক। তারপর হচ্ছে CI বা কনজারভেশন ইন্টারন্যাশনাল। এটা 1987 সাল থেকে এরা কাজ করছে। এরা আবহাওয়ার পরিবর্তনে, সেখানকার প্রাণীদের সুরক্ষা এবং তার আশেপাশের অঞ্চলের মানুষদের নিয়ে এরা কাজ করে বন রক্ষার জন্য এবং নিরাপদ তাদের পানীয় জল, স্বাস্থ্য, সুরক্ষিত খাদ্য প্রোভাইড করা, যাতে জীববৈচিত্র্য ঠিক থাকে। এবং জঙ্গলের আশেপাশের অঞ্চলে যে লোকেদের জীবিকা অনেকটা জঙ্গলের উপর নির্ভরশীল, তাদেরকে বোঝানো যে জঙ্গলের ক্ষতি না করে তাদের প্রয়োজনীয় নিড প্রোভাইড করে যাতে জঙ্গল সুরক্ষিত রাখা যায় এবং জীববৈচিত্র্যকে বাঁচানো যায়। এটাই হচ্ছে মূল লক্ষ্য, ঠিক আছে। এই চ্যাপ্টারটা এটুকুই পড়ালাম। এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে এবং নিজেরা বই থেকে অন্তত খুঁটিয়ে খুঁটিয়ে যেটুকু পড়ানো হলো সেটুকু অবশ্যই পড়বে, ঠিক আছে। তাহলে এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ট্যাক্সোনমি বা সিস্টেমেটিক্স। আমরা ট্যাক্সোনমি বলতে বুঝি জীববিদ্যার যে প্রাচীনতম শাখায় জীবের শ্রেণীবিন্যাস, তার তত্ত্বাবলী, শনাক্তকরণ, নামকরণের পদ্ধতি যেটা আলোচনা করা হয় তাকেই ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলা হয়, ঠিক আছে। তো ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স আমরা এই যে চ্যাপ্টারটা পড়ছি, এখানে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স
ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স, এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু মূল পার্থক্যটা বোঝা খুব দরকার। সিস্টেমেটিক্সের একটা পার্ট হচ্ছে ট্যাক্সোনমি, হ্যাঁ, এবং সিস্টেমেটিক্সের মধ্যে ট্যাক্সোনমি একটা পার্ট। ট্যাক্সোনমি এবং তার সাথে যদি আমরা বিবর্তন এই দুটোকে যোগ করি, ট্যাক্সোনমি আর বিবর্তন যোগ করলে আমরা সিস্টেমেটিক্স পাই। ঠিক আছে, সিস্টেমেটিক্স মানে সিমসন ভালো বলেছিলেন যে সায়েন্টিফিক স্টাডি মানে বৈজ্ঞানিক গবেষণা, যাতে আমরা কি পাই, ডাইভার্সিটি অফ অর্গানিজম এবং এই অর্গানিজমগুলোর মধ্যে যে রিলেশন নির্ধারণ করতে পারি, সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। এবার ট্যাক্সোনমি কথাটা কোথা থেকে এসছে? ট্যাক্সোনমি কথাটা ট্যাক্সিস এবং নোমোস এই দুটো কথা থেকে উৎপত্তি। ঠিক আছে, ট্যাক্সিস কথাটার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস, আর নোমোস এই কথাটা মানে হচ্ছে ল বা নিয়ম বা বিধি, ঠিক আছে, বা রীতিনীতি। তো সুইডিশ বিজ্ঞানী অগাস্টিন পি দ্য ক্যান্ডল 1813-তে ফার্স্ট ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন। ঠিক আছে, আমরা অগাস্টিন পি দ্য ক্যান্ডল DOLLE খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। অগাস্টিন পি দ্য ক্যান্ডল 1813 খ্রিস্টাব্দে প্রথম ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন। দেখো, ট্যাক্সোনমি বিষয়টা আসার আগে বিজ্ঞানী অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, এগুলো মানে এনারা এই জীবজগতের শ্রেণীবিন্যাস, তাদের এক একজনের সাথে আরেকজনের বৈশিষ্ট্যের পার্থক্য, এগুলো নিয়ে কিন্তু নানা মতবাদ দিয়ে গেছেন। যেরকম অ্যারিস্টটল হচ্ছে প্রাণীদের মধ্যে রক্তের বর্ণের পার্থক্যের ওপর তাদের ক্লাসিফিকেশন না, তাদেরকে বিভক্ত করেছিলেন, রক্তের রঙের ভিত্তিতে প্রাণীদের বিভাগ করেছিলেন অ্যারিস্টটল। সেটা হচ্ছে 384 থেকে 322 BC, বিফোর ক্রাইস্ট। আমরা যখন আফটার ক্রাইস্ট আমরা যে সালগুলো পড়ি, সেখানে আমরা পরপর যাই, 1 এর পর 2, 2 এর পর 3, এইভাবে যাই। কিন্তু বিফোর ক্রাইস্টে বিসিতে আমরা কি যাব? উল্টো যাব। ঠিক আছে, এবার তো অ্যারিস্টটলের যে মেন কাজ ছিল, সেগুলো উনি টোটালটা প্রাণীর ওপর কাজটা করেছিলেন, এবং উদ্ভিদ নিয়ে ওই সময় উনি তেমন কিছু ভাবেননি। উদ্ভিদ যে জীব, এটা নিয়ে ভাবেননি। পরে থিওফ্রাস্টাস 370 থেকে 284 BC, এই সময় উদ্ভিদদের চরিত্রের ওপর বিভিন্ন পার্থক্য, তাদের গঠন, বিন্যাস ইত্যাদি নিয়ে কিছু আলোচনা করেন। তার জন্য থিওফ্রাস্টাসকে কিন্তু উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিদ্যার জনক আর থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে ট্যাক্সোনমি কত প্রকারের হয়, ট্যাক্সোনমি প্রকারভেদগুলো কি কি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে 1753 খ্রিস্টাব্দে তোমার ক্যারোলাস লিনিয়াস, এই সালগুলো মনে রাখবে,
দ্বিপদ নামকরণ পদ্ধতিটা প্রচলন করেন। আমরা যে ট্যাক্সোনমি পড়বো ওখানে দ্বিপদ নামকরণ কিভাবে হয় এগুলো আমরা নেক্সট পোর্শনে পড়বো। মনে রাখবে যে ক্যারালাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে প্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতিটি প্রচলন করেন। ঠিক আছে, আর এর আগেই বলেছি অগাস্টিন পিদা ক্যান্ডেল তোমার 1813-তে ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন। ঠিক আছে, আচ্ছা, এবার ট্যাক্সোনমিক কে কি ভাগে ভাগ করা হয় আমরা দেখে নিই। দেখো, ট্যাক্সোনমিকে আমরা নানা গঠনগত বৈশিষ্ট্যের ওপর, তার রাসায়নিক উপাদানের উপস্থিতি ইত্যাদি বিষয়ের ওপর কতগুলো ভাগে ভাগ করি। যেরকম হচ্ছে মরফো ট্যাক্সোনমি, বা এটাকে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বলি, যেটা প্রাচীন দিনে বা কিছুদিন আগে অবধি যে ট্যাক্সোনমির ওপর বেস করে আমরা জীব জগৎকে ভাগ করতাম। এখানে কি বাহ্যিক অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, মানে বাহ্যিক গঠনটা কিরকম। কিন্তু এইখানে অসুবিধা কি হয়, ধরো যদি শুধু বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করা হয় তাহলে দেখা যাবে যে তিমির ফ্লিপার বা পাখির ডানা আর বাদুড়ের ডানা, এটা সবচেয়ে ভালো উদাহরণ। পাখির ডানা আর বাদুড়ের ডানা দুটো একই রকম দেখতে, আমরা যদি বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করি তাহলে পাখি আর বাদুড়কে আমরা একই গোষ্ঠীতে ফেলে দেবো। নেক্সট হচ্ছে ক্যারিও ট্যাক্সোনমি। ক্যারিও ট্যাক্সোনমিটা দেখো, ক্যারিয়ান বা নিউক্লিয়াস কথা থেকে প্রথম উৎপত্তি। আচ্ছা, তোমার ক্যারিয়ান মানে হচ্ছে নিউক্লিয়াস, এখানে মূলত জিন বা ক্রোমোজোম বা জিন বা ডিএনএ এই বিষয়ে মানে এগুলো সাদৃশ্য ইত্যাদি দেখে তারপর আমরা এখানে গোষ্ঠীভুক্তকরণ বা আমরা বিভাগ করি। তার জন্য এই ট্যাক্সোনমিকে আমরা ক্যারিয়ার ট্যাক্সোনমি বলি। নেক্সট হচ্ছে কেমো ট্যাক্সোনমি। রাসায়নিক উপাদানের ভিত্তিতে যদি আমরা ট্যাক্সোনমিটা করি বা বিভাগগুলো করি। নেক্সট হচ্ছে সাইটো ট্যাক্সোনমি। সাইটো কথাটা মানে বুঝতে পারছো, সেল বা কোষ। বিভিন্ন কোষীয় উপাদান, কোষের বিভাজন পদ্ধতি, হ্যাঁ, বিভাজন পদ্ধতিও নানা রকম হয়, সেইগুলোর ওপর ভিত্তি করে যদি আমরা এই ট্যাক্সোনমিটা ফলো করে তাহলে সেটা হচ্ছে সাইটো ট্যাক্সোনমি। নেক্সট হচ্ছে সংখ্যাসূচক বা নিউমারিক্যাল ট্যাক্সোনমি। নিউমারিক্যাল ট্যাক্সোনমি, তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে সংখ্যা তত্ত্ব হচ্ছে মূল বিষয়, যেখানে যন্ত্রের সাহায্যে গাণিতিক মাধ্যমে বিশ্লেষণ করে কাজ করা হয়। নেক্সট হচ্ছে পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। এখানে বংশগত পরীক্ষার ফলাফল এছাড়াও নানা ধরনের স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়। মানে আজকের দিনে বায়োসায়েন্সে বিশেষ করে স্ট্যাটিস্টিক্সের একটা বিশাল প্রভাব রয়েছে। এইভাবে নানা এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমির মানে এক্সপেরিমেন্টাল ভিত্তিতে যে কাজ করা হয় সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমির অন্তর্গত। এছাড়াও আমরা বিশেষভাবে মানে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ট্যাক্সোনমিকে আরো অনেকগুলো ভাগে ভাগ করেছি। যেরকম হচ্ছে আমরা পড়বো, আমরা তোমাদের যখন বায়োডাইভার্সিটি পড়িয়েছিলাম, আলফা বিটা গামা ইত্যাদি নানা বায়োডাইভার্সিটি পড়িয়েছিলাম। হ্যাঁ, এবার ট্যাক্সোনমিরও এরকম বিশেষ কিছু ভাগ আছে, সেগুলো আমরা পড়বো। যেরকম হচ্ছে আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি, আর হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি।
ঠিক আছে। আলফা ট্যাক্সোনমি কি? যদি শুধু জীবের বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণের মাধ্যমে শ্রেণীবিন্যাস করা হয়। হ্যাঁ, এই মানে শুধু বাহ্যিক বৈশিষ্ট্যটা দেখেই তার শনাক্তকরণ করছে, কোনো একটা গোষ্ঠীর মধ্যে তাকে ফেলে দিচ্ছে এবং তার একটা নামকরণ করা হচ্ছে। সেই পদ্ধতিটা হচ্ছে আলফা ট্যাক্সোনমি। ঠিক আছে। বিটা ট্যাক্সোনমি হচ্ছে একটু উন্নত, যেখানে হচ্ছে জীবের উচ্চ নিম্ন ট্যাক্সায় ধাপে ধাপে স্থাপন করা হয়। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, যেরকম অঙ্গসংস্থানিক, তাদের স্পোর ফর্মেশন, রেণুবিদ্যা, কোষতত্ত্ব, শারীরবৃত্তীয় বিভিন্ন পার্থক্য, এইগুলো যদি নজরে রাখা হয়। ঠিক আছে। তার জন্য এই ট্যাক্সোনমিকে ন্যাচারাল ট্যাক্সোনমিও বলা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে গামা ট্যাক্সোনমি, যেখানে বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাসপেক্ট বা বিবর্তনের ধারা, এই বিষয়টা যখন বিবেচনায় আসে যে ট্যাক্সোনমিতে ফেলার জন্য, তখন সেই ট্যাক্সোনমিকে আমরা গামা ট্যাক্সোনমি বলবো। হ্যাঁ, যেখানে বিবর্তন বা ইভলিউশন হচ্ছে একটা মূল বিষয়। নেক্সট হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি। এখানে হচ্ছে তোমাদের গামা ট্যাক্সোনমিতে যেখানে বলেছিলাম বিবর্তনের ধারাটা এখানে পর্যবেক্ষণ করা হয়, এখানে হচ্ছে তারপরেও নিউ সিস্টেমেটিক্স এর অন্তর্গত এটা। এখানে যেরকম বিবর্তনের ধারা আলোচনা করা হচ্ছে, সেখানে তারপরেও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লিঙ্কেজ বা রিলেশন কি আছে এটা চিন্তা ভাবনা করা হচ্ছে এবং নানা রকম রিসার্চ করা হচ্ছে এবং ইভলিউশনারি পাথও এটা এখানে মূল ফোকাসে থাকে। তো সেইভাবে যে ট্যাক্সোনমিক কাজ হয় সেইগুলোকে ওমেগা ট্যাক্সোনমি বলা হয়। ঠিক আছে। এবার নেক্সট আমরা পড়ব হচ্ছে ট্যাক্সোনমির ভিত্তি কি। হ্যাঁ, ট্যাক্সোনমির ভিত্তি কি, মানে মেন কি কি বিষয়ের ওপর বেস করে আমরা ট্যাক্সোনমি করব। তোমরা ক্লাস 10-এ বিষয়গুলো পড়ে এসেছিলে, যেরকম শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস, এই বিষয়গুলো তোমরা পড়েই এসেছিলে। কিন্তু এবার আমরা আর একটি নতুন বিষয়, যেটা 10-এ মনে হয় তোমরা বাদ দিয়ে এসেছিলে, সেটা হচ্ছে আমরা নাম্বার 1-এ বলবো হচ্ছে ট্যাক্সোনমির ভিত্তিতে ঠিক আছে। নাম্বার 1-এ বলবো হচ্ছে বৈশিষ্ট্যায়ন বা ক্যারেক্টারাইজেশন। বৈশিষ্ট্যায়ন বা ক্যারেক্টারাইজেশন, আমরা কোনো কিছুর চরিত্র নির্ধারণ করব। আমরা যখন কাউকে চেনার চেষ্টা করি, ফার্স্টে তাদের বৈশিষ্ট্যগুলো ফলো করি। কোনো একটা প্রাণীকে অন্য প্রাণীর থেকে পার্থক্য কখন করব? যখন তার চরিত্র দেখব। নেক্সট হচ্ছে শনাক্তকরণ, তার চরিত্রগুলো দেখে আমার মনে হবে যে সে অন্য প্রাণীদের থেকে আলাদা এবং সে কি ধরনের প্রাণী সেটা শনাক্ত করব, শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। তারপরের পর্যায়ে আসে হচ্ছে নামকরণ, যখন আমরা প্রাণীটিকে কোনো নাম দেব। ঠিক আছে, নামকরণ করব তার পরিচয়ের জন্য, এবং অবশ্যই এই নামকরণ পদ্ধতিটা কি হবে? সায়েন্টিফিক পদ্ধতি, বা একে আমরা নোমেনক্লেচার বলি। নেক্সট হচ্ছে শ্রেণীবিন্যাস। আমরা ওই প্রাণীটিকে, আমরা প্রাণী জগতের যে বিভাগ আছে বা জীব জগতের যে বিভাগ আছে, তাতে আমরা কোথায় ফেলবো, সেইটি হলো হচ্ছে শ্রেণী বিন্যাস। ঠিক আছে, বা ক্লাসিফিকেশন। ঠিক আছে। এবার দেখো, বিজ্ঞানসম্মত নাম যখন আমরা কাউকে দিচ্ছি, ধরো যদি আমরা আরশোলার নাম বলি, যখন আমরা কাউকে সায়েন্টিফিক নেম দিচ্ছি, ধরো আরশোলা,
আরশোলাকে আমরা যদি আরশোলা বলি, তো অন্য কোনো অঞ্চলে আরশোলাকে অন্য নামে ডাকা হয়। হ্যাঁ, তো বা চীনে হয়তো আরশোলাকে অন্য নামে ডাকা হয়। তো আমরা যখন কোনো সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম দেব, তখন এই সায়েন্টিফিক নেমটি কোনো আঞ্চলিক নেম নয়। সেটা আমরা জানি সায়েন্টিফিক নেম সবসময় ল্যাটিন নেম হয়, এবং এই নামটিতে পৃথিবীর যে কোনো কোথায়ই তাকে ডাকা হোক না কেন, সে এই সায়েন্টিফিক নেমে কিন্তু সব জায়গাতেই একই প্রাণী বলে পরিচিতি পাবে। ঠিক আছে, এটাই হলো সায়েন্টিফিক নামকরণের মূল ফান্ডা, যে আমরা যাতে প্রাণীটিকে পৃথিবীর যে কোনো অঞ্চলে চিহ্নিত করতে পারি সেটা কোন ধরনের প্রাণী। যেরকম পেরিপ্ল্যানেটা আমেরিকানা আরশোলার নাম, তো এই পেরিপ্ল্যানেটা আমেরিকানা আমাদের ইন্ডিয়াতেও আরশোলা বোঝাবে, চীনেও আরশোলা বোঝাবে, আমেরিকাতেও আরশোলাই বোঝাবে। ঠিক আছে, মনে রাখবে যে সায়েন্টিফিক নেম জেনাস এবং স্পিসিস নেম, এই দুটো নেম নিয়ে তৈরি হয়। প্রথমে একটা জেনাস এবং তারপর এটা স্পিসিস নেম। জেনাস নেমটা ক্যাপিটালে শুরু হয়, দেখো পেরিপ্ল্যানেটের পিটা ক্যাপিটালে এবং আমেরিকানাটা স্মলে শুরু হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে। এছাড়াও ত্রিপদ নামকরণ হয়, যেরকম ভারত আর পাকিস্তানে আমাদের নর্মাল কাকের নাম হচ্ছে কাকের নাম হচ্ছে কর্ভাস স্প্লেন্ডেন্স। আর সেখানে আমরা মানে ভারত আর পাকিস্তানে আমরা বলছি কর্ভাস স্প্লেন্ডেন্স, কিন্তু মায়ানমারে বলি কর্ভাস স্প্লেন্ডেন্স ইনসোলেন্স। ঠিক আছে, শ্রীলঙ্কায় কর্ভাস স্প্লেন্ডেন্স প্রোটিগেটাস। তো আমরা এইভাবে ত্রিপদ নামকরণ করি। এছাড়াও বহুপদ নামকরণ হয়। শ্রেণী বিন্যাসকে আমরা জানার চেষ্টা করি। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি কি? পরিচিতি লাভ, সম্পর্ক নির্ধারণ, উন্নত প্রজাতি সৃষ্টির মানে জন্য আমরা পথটা আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে দেখার চেষ্টা করি। তারপর হচ্ছে বিভিন্ন পরিবেশে জীবদের সন্ধানের জন্য বিভিন্ন জীবদের মধ্যে কি লিঙ্কেজ রয়েছে, তাদের মধ্যে কি যোগসূত্র রয়েছে, সেটা খুঁজে বার করার চেষ্টা করি। তারপর বিবর্তন বা ইভলিউশনের পথ কি সেটা খুঁজে বার করার চেষ্টা করি। আর হচ্ছে জীবাশ্ম চর্চায় অবশ্যই শ্রেণীবিন্যাসের সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। ঠিক আছে, আমরা এরপর শ্রেণীবিন্যাসের মূল প্রকারভেদগুলো দেখব। শ্রেণীবিন্যাসকে আমরা কোনো একটি শ্রেণীবিন্যাস করার সময় কতগুলো বিষয়ের ওপর নজর রেখে কোনো শ্রেণীবিন্যাস করি তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই শ্রেণীবিন্যাসের বিভাগগুলো হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস, স্বাভাবিক বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, যেটা ম্যাক্সিমাম টাইম ফলো করা হয়, স্বাভাবিক বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। আর নেক্সট হচ্ছে জাতিজনিগত শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। ঠিক আছে, জাতিজনিগত শ্রেণীবিন্যাস। এবার এই যে
কৃত্রিম শ্রেণীবিন্যাস, এখানে কিন্তু খুব অল্প 2-4টি চরিত্রের ভিত্তিতে এখানে আলোচনা করা হয়। বিজ্ঞানী থিওফ্রাস্টাস সিসালপিনো, লিনিয়াস এই ধরনের শ্রেণীবিন্যাসের প্রথম প্রবর্তন করেছিলেন। এখানে কি হয় যে হয়তো শুধু বাহ্যিক আকৃতি, রং, বসতি ইত্যাদি এই সব বিষয়ের ওপর আলোচনা করা হয়। এখানে অবশ্যই বিজ্ঞানীদের নামগুলো মনে রাখবেন যে কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রথম যারা মানে শ্রেণীবিন্যাস কিসের ওপর হবে প্রথম যারা করেছিলেন থিওফ্রাস্টাস, সিসালপিনো এবং লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। এবার এখানে অল্প কটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয় বলে অসুবিধাটা কি হয়, এখানে বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে শুধু আলোচনা করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে কি হয়, যেরকম এর ফলে কি হয়, অনাত্মীয় কিছু উদ্ভিদ বা প্রাণী মানে জীবেরা একই গোষ্ঠীর মধ্যে চলে আসে। যেরকম ডানার উপস্থিতির ভিত্তিতে যদি ভাগ করা হয় তাহলে পাখি আর বাদুড় আর পতঙ্গ একই গোষ্ঠীভুক্ত হয়ে যায়, যদি শুধু বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর আমরা আলোচনা করি। ঠিক আছে, সুতরাং এইভাবে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতিতে এটা যুক্তিযুক্ত নয়। আচ্ছা, স্বাভাবিক শ্রেণীবিন্যাসে অঙ্গ সংস্থান, তারপর তোমার কোষতত্ত্ব, ভ্রূণতত্ত্ব, তারপর আচরণ বা বিহেভিয়ারাল বায়োলজি একটা মূল বিষয় আর কি, তাদের আচরণটা, শারীরবৃত্তীয় বিভিন্ন গঠন এবং জৈব রাসায়নিক প্রকৃতি এবং উৎপত্তি। তোমরা নিশ্চয়ই ওপারেন হ্যালডেনের বিভিন্ন পরীক্ষাগুলো দেখেছো। এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে নজর দেওয়া হয়। ঠিক আছে, বেনথাম এবং হুকার জেনেরা প্ল্যান্টেরাম পুস্তকে উদ্ভিদের স্বাভাবিক শ্রেণীবিন্যাস সম্পর্কিত আলোচনাটা করেন। হ্যাঁ, তো এই শ্রেণীবিন্যাসের সুবিধা হচ্ছে এই শ্রেণীবিন্যাস অনেকটাই সায়েন্টিফিক, অনেক বেশি বৈশিষ্ট্যের ওপর আলোচনা করা হয় এবং ফলে জীবদের মধ্যে বিভাজন করা বা পার্থক্য করাটা অনেক ইজি হয় এবং এই শ্রেণীবিন্যাসের প্রচলনই কিন্তু বেশি। আর এখানে অসুবিধা হচ্ছে, এখানে জাতিজনিগত বৈশিষ্ট্য বা ইভলিউশনারি ভিত্তিটা নিয়ে কিন্তু অতটা বেশি আলোচনা করা হয় না। ঠিক আছে, তোমরা এখানে বেনথাম আর হুকার এর জেনেরা প্ল্যান্টেরাম পুস্তকে যে উদ্ভিদের স্বাভাবিক শ্রেণীবিন্যাস আলোচনা করা হয়েছে, এখানে বেনথাম, হুকার এবং জেনেরা প্ল্যান্টেরাম এনাদের পুস্তকটা, এটা কিন্তু মনে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা বললাম যে কৃত্রিম আর স্বাভাবিক শ্রেণীবিন্যাসের পার্থক্য, কৃত্রিমে অল্প শুধু বাহ্যিক বৈশিষ্ট্য, স্বাভাবিকে অনেকগুলো বৈশিষ্ট্য। জাতিজনিগততে কি হয়, তোমার ইভলিউশনারি ভিত্তি ওপর বিশেষ জোর দেওয়া হয়। এখানে জীবেদের উৎপত্তি, বংশগতি, একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিবর্তন সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়। এখানে এই শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্যই হলো যে কিভাবে পূর্বপুরুষ থেকে উদ্ভূত সকল জীবকে একসাথে গোষ্ঠীভুক্ত করা হয়। ঠিক আছে, এবং আচ্ছা, এবং এই শ্রেণীবিন্যাসের সুবিধা হলো এখানে জীবের বিবর্তনের ধারার সঙ্গে জীবদের গোষ্ঠীভুক্তকরণ করা
এবং জীবেদের মধ্যে সম্পর্ক নিরূপণ করার পদ্ধতিটা বেশি কার্যকরী এবং পদ্ধতিটি অনেক বেশি বিজ্ঞানসম্মত। কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, কারণ ইভলিউশনারি বায়োলজির ক্ষেত্রে ভ্রূণতত্ত্ব, জেনেটিক্স সমস্ত কিছু একসাথে নিয়ে কাজ করতে হয়, ফলে সময় অনেক বেশি লাগে। এই জাতিজনিগত শ্রেণীবিন্যাসকে আমরা কি বলেছিলাম? এটাকে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলে। বর্তমানে অবশ্য এই স্বাভাবিক শ্রেণীবিন্যাস বা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন প্রচলিত থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এই জাতিজনিগত শ্রেণীবিন্যাসকেও কিন্তু ফলো করা হয়। এরপর দেখব সিস্টেমেটিক্স কি। সিস্টেমেটিক্স হলো জীবদের যে প্রকারভেদ আমরা করছি, যে শ্রেণীবিন্যাস করছি, এখানে সকল স্তরের যে আমরা বিভিন্ন ধরনের চরিত্র পাচ্ছি এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, রিলেশন আছে, ঠিক আছে, এই সম্পর্কের ভিত্তিতে আমরা যে আলোচনা হয় বিজ্ঞানে, সেই আলোচনাকেই বলা হয়েছে সিস্টেমেটিক্স। তোমার সিমসনের মতে সিস্টেমেটিক্স হলো জীববিজ্ঞানের সেই শাখা যেখানে জীবের শনাক্তকরণ, নামকরণ, বর্ণনা এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে সকল স্তরের জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। এবার ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা কি ভালো করে বোঝা দরকার, ঠিক আছে? ট্যাক্সোনমিকে আমরা শ্রেণীবিন্যাস করছি যে যে পদ্ধতিতে, আমরা শ্রেণীবিন্যাস করছি কি কি পদ্ধতিতে? আমরা বৈশিষ্ট্যায়ন, শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস এর মাধ্যমে আমরা কোনো একটা প্রাণীকে কোন বিভাগে ফেলবো, কোন একটা প্রাণীকে কোন বিভাগে ফেলবো, সেটা ট্যাক্সোনমি। সিস্টেমেটিক্সের একটা অংশ হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির সাথে যদি আমরা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবর্তনের ধারা, ইভলিউশন, এই নিয়ে আলোচনা করি, ট্যাক্সোনমি এবং ইভলিউশন বা বিবর্তনের ধারা দুটো একসাথে আসলে তৈরি হবে হচ্ছে সিস্টেমেটিক্স, ঠিক আছে? এই যে আমরা তোমাদের পড়েছিলাম জাতিজনিগত শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনে ইভলিউশন একটা পার্ট এসেছিল। সেখানে কিন্তু শুধু আমরা একটা প্রাণীকে কোনো গোষ্ঠীভুক্তকরণ করার জন্য ইভলিউশনটা ভেবেছিলাম। এবার সিস্টেমেটিক্স হচ্ছে বিভিন্ন প্রাণীদের মধ্যে অন্তঃসম্পর্ক বা রিলেশন বার করার জন্য আমরা সিস্টেমেটিক্স জি সিমসন প্রথম সিস্টেমেটিক্স সম্পর্কিত ধারণা দেন এবং 1961 সালে তিনি সিস্টেমেটিক্সের একটা সংজ্ঞাকরণ করেন যে সিস্টেমেটিক্স আসলে কি। তোমার আধুনিক ধারণা অনুযায়ী প্রজাতি একক বা বিচ্ছিন্ন নয়, প্রকরণ সৃষ্টির মাধ্যমে কি হয়েছে, পূর্বতন জীব থেকে এক একটা প্রাণীর উৎপত্তি হয়েছে এবং ধাপে 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 বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু সৃষ্টি হয়েছে। তোমরা যখন ক্লাসিফিকেশন পড়বে তখন দেখবে যে কিভাবে প্রাচীনতম জীব থেকে ধীরে 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 উন্নত জীবের উৎপত্তি হয়েছে। আচ্ছা, এবার আমরা পড়বো ট্যাক্সোনমিক হায়ারার্কি কি। হ্যাঁ, ট্যাক্সোনমিক হায়ারার্কি অ্যান্ড ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি এবার দেখা যাক। ট্যাক্সোনমিক হায়ারার্কি কি? হায়ারার্কি মানে বুঝতে পারছো যে
আস্তে আস্তে উঁচুর দিকে ওঠা, হায়ারার্কি মানে আস্তে আস্তে উঁচুর দিকে ওঠার রাস্তা হচ্ছে হায়ারার্কি। তো ট্যাক্সোনমিক হায়ারার্কি হচ্ছে জীবকে পর্যায়ক্রমে ওপর থেকে নিচে বিভিন্ন ধাপে ধাপে ট্যাক্সনে সাজানোর পদ্ধতিকে হায়ারার্কি, শ্রেণীবিন্যাস বলা হয়। তোমার ব্যাপারটা অনেকটা সিঁড়ির ধাপের মতো, পরপর পরপর ধাপ থাকে। একদম নিচে কিছু প্রাণী থাকবে এবং মানে আমরা দেখব যে সম্পর্কটা তারা কিভাবে মানে বড় কোনো অংশের সাথে কিভাবে যুক্ত। তো যেরকম ধরো ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ক্যাটাগরি আমরা ধরো কিংডম বা রাজ্য বোঝালাম, ঠিক আছে। এই কিংডম বা রাজ্যে কারা পড়ে? এই কিংডম বা রাজ্যের অন্তর্গতকে কিছু ট্যাক্সা, বা এদের এক বচন হচ্ছে ট্যাক্সন। ট্যাক্সা হচ্ছে বহু বচন আর ট্যাক্সন হচ্ছে এক বচন। তো এই কিংডমের অন্তর্গত ট্যাক্সা কি কি? যেরকম প্ল্যান্টি উদ্ভিদ গোষ্ঠী, অ্যানিমালিয়া প্রাণী গোষ্ঠী। তাহলে ক্যাটাগরির অন্তর্গত হলো বিভিন্ন ট্যাক্সন। তাহলে অনেকগুলো ট্যাক্সন মিলে তৈরি হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। আবার অনেকগুলো ক্যাটাগরি পরপর পরপর সজ্জিত হচ্ছে এবং উচ্চ স্থান থেকে নিম্ন স্থান অবধি যে সজ্জিত হচ্ছে পরপর, সেই সজ্জাকরণের পদ্ধতিকেই আমরা বলি হচ্ছে ক্যাটাগরি বা হায়ারার্কি, ঠিক আছে। যখন আমি বোঝাবো তখন নিচ থেকে ওপরে বোঝাবো, আর পরে যখন বোঝাবো হায়ারার্কি কি। কিন্তু হায়ারার্কি পর্যায়ক্রমটা ওপর থেকে নিচে ধরা হয়, ট্যাক্সোনমিক হায়ারার্কির পর্যায়ক্রমটা ওপর থেকে নিচে ধরা হয়। পরে আমি তোমাদের কোনো ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার আমরা হায়ারার্কিতে কি মানে গোষ্ঠীভুক্ত জীবদের বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে যে ট্যাক্সার অন্তর্ভুক্ত করা হয়, এই ট্যাক্সাগুলো আবার মানে ধরো তোমরা যদি একটা বড় আলমারি ভাবো, আলমারি একটা বড় বাক্স, তার মধ্যে খোপগুলো ধরো আর একটা ছোট বাক্স, তার মধ্যে আবার লকার থাকে, সেটা আবার আর একটা বাক্স, তাহলে বাক্সের মধ্যে বাক্স, তার মধ্যে বাক্স। এইভাবে যদি ভাবো হায়ারার্কিটা সেরকম, অনেকগুলো গ্রুপ মিলে একটা গ্রুপ, আবার সেই অনেকগুলো গ্রুপ মিলে আর একটা গ্রুপ, আবার সেই অনেকগুলো গ্রুপ মিলে আর একটা গ্রুপ। এইভাবে ক্লাস্টার অফ গ্রুপস মিলে একটা হায়ারার্কি তৈরি করে, ঠিক আছে। যেরকম ধরো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, আমরা মানুষদের উদাহরণটা নিয়ে নিই। ধরো আমাদের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে। হোমো হচ্ছে আমাদের জেনাস, হোমো আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি। হোমোর জেনাস নেম, আমরা জেনাস নেমটা ক্যাপিটালে শুরু করবো, এইচটা ক্যাপিটালে, আর স্পিসিস নেমটা আমরা সবসময় স্মলে তৈরি করবো, তাহলে তার জন্য আমরা এসটা স্মলে রেখেছি। এখন আমরা নিচ থেকে ওপরে বোঝার চেষ্টা করি। এই যে আমরা হোমো স্যাপিয়েন্স নামটা লিখলাম, এই স্যাপিয়েন্সটা কি হচ্ছে? একটা প্রজাতি, ঠিক আছে। আমরা তোমরা জানো যে প্রাইমেটস থেকে আস্তে 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 বিবর্তন হতে 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 উন্নত মানুষ তৈরি হয়েছে।
তাহলে এর মাঝখানেও অনেক প্রজাতি এসছে যাদের মধ্যে সাদৃশ্য রয়েছে, তারা হচ্ছে স্যাপিয়েন্স। ঠিক আছে, আমাদের তোমার গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে স্যাপিয়েন্স। তাহলে গণ হয়ে গেল হোমো, প্রজাতি হয়ে গেল হচ্ছে স্যাপিয়েন্স। ঠিক আছে, তোমার গণকে ইংরেজিতে বলে হচ্ছে জেনাস। আচ্ছা, এবার আমাদের গোত্র হয়ে যাবে হচ্ছে হোমিনিডি। হোমিনিডি, ঠিক আছে। এবার এই হোমিনিডি গোত্র একটা বর্গের আন্ডারে। ঠিক আছে, হোমিনিডি গোত্রটা আবার বর্গের আন্ডারে। গোত্র মানে হচ্ছে ফ্যামিলি, বর্গ হচ্ছে প্রাইমেট। বর্গকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অর্ডার। ঠিক আছে, তাহলে হোমিনিডি প্রাইমেটের আন্ডারে। আবার এটা হচ্ছে শ্রেণী। শ্রেণী তোমার শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। তো শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। এই ম্যামালিয়া পর্ব কর্ডাটার আন্ডারে। এই কর্ডাটা আবার রাজ্য অ্যানিমালিয়ার আন্ডারে। এই রাজ্যকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কিংডম। তাহলে দেখো এই যে হোমো, এই গণটার আন্ডারে তো অনেকগুলো প্রজাতি আছে, একটা গণের আন্ডারে অনেক প্রজাতি আছে। সেখান থেকে আমরা আস্তে আস্তে দেখালাম যে আমরা কিভাবে কোন রাজ্যের আন্ডারে পড়ি। এটা আমরা ব্যাকে গেলাম। ঠিক আছে, রাজ্য হচ্ছে কিংডম, পর্ব হচ্ছে ফাইলাম, শ্রেণী মানে জানো হচ্ছে ক্লাস। আচ্ছা, বর্গ হচ্ছে অর্ডার, গোত্র হচ্ছে ফ্যামিলি, গণ হচ্ছে জেনাস, ঠিক আছে, আর স্পিসিস হলো হচ্ছে প্রজাতি। এবার এদের মাঝখানেও আবার অনেকগুলো ভাগ হয়। কিংডমের আন্ডারে সাব কিংডম হয়, ফাইলামের আন্ডারে সাব ফাইলাম হয়। এবার দেখো নিচ থেকে আমরা উপরে দেখিয়েছি যে কিভাবে আমরা একটা বড় সেকশনের আন্ডারে পড়ি, কিন্তু হায়ারার্কি হচ্ছে ঠিক এর উল্টোটা। আমরা ওপর থেকে নিচে যদি ভাবি, আমরা ওপর থেকে নিচে যদি আসি, ঠিক আছে, হায়ারার্কি অনুযায়ী সাজাই। উঁচু স্থান থেকে নিচু স্থানে বিভিন্ন ট্যাক্সানে বিন্যাস করার পদ্ধতিটাই হচ্ছে হায়ারার্কি। মনে রাখবে, হায়ারার্কি হচ্ছে আমরা যদি এই অ্যারোগুলো উল্টো করে দাও, এই অ্যারোগুলো এবার যদি উল্টো করে ভাবো, হায়ারার্কি হচ্ছে আমরা ওপর থেকে নিচে বিভিন্ন ট্যাক্সানে যে সাজাচ্ছি, সেই পদ্ধতিটাকেই আমরা হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন বলবো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পরে আমি একটা দুটো ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাসটা কি, হায়ারার্কি শ্রেণীবিন্যাসটা। ঠিক আছে, তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ঠিক আছে, যেটুকু বোঝালাম এটুকু ভালো করে পড়বে। আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই।